আহ, আমরা আসলে ওই সবাই পিসিটিএফকে তো একটা সংসারের মতোই দেখি। অবশ্য সংসারে যেমন হয় তাতে জ্যাঠা থাকে, কাকা, দাদা, ভাই, বোন, এমনকি বাবা বা দাদুরাও থাকেন। কিন্তু সংসারটা কোনো জ্যাঠা বা বড়দার স্বেচ্ছাচারিতায় চলে না, বরঞ্চ বলা চলে এ এক আমরা সবাই রাজার রাজত্ব। কিছু সিদ্ধান্ত নিতেই হয়, একা কেউ নয়, কয়েকজন মিলেই। হয়তো সব সময় যাকে বলে সবাই মিলে এরকমটা হয় না, কিন্তু একা একাও নয়। মোটামুটি চলটা এরকম যে কেউ কেউ প্রস্তাব রাখে গ্রুপে, পিসিটিএফ গ্রুপে, আর আরো কয়েকজন সমর্থন বা স্বাগত জানায় তা। কিছু সংশোধন, পরিমার্জন বা পরিবর্তন ও প্রস্তাবিত হয় কিছু অভিজ্ঞ বন্ধু দ্বারা। আর স্টিল ওপেন, তখনও মুক্ত ওই প্রস্তাবটি ওয়ার্কিং গ্রুপে পেশ করা হয়। সেখানে প্রায় সবারই ওই মূল পিসিটিএফ এর গ্রুপের উপর এতই অগাধ আস্থা যে কখনো কখনো তাদের নীরবতায় সম্মতির লক্ষণ বলে ধরে নেওয়া হয়। তবে বেশিরভাগ সময়ই অ্যাডমিট করতে হচ্ছে, বেশিরভাগ সময়ই তাদের সম্মতিসূচক উৎসাহব্যঞ্জক কিছু সলা পরামর্শও থাকে। মূলত বিষয়, বিষয় বিন্যাস, বক্তা, সভার দিনক্ষণ ইত্যাদি এইসব বিষয়ে তাদের পরামর্শ পাওয়া যায়। তো আমাদের ফোরট্রান সিরিজ শেষ হলো, তারপরে পরেই প্রস্তাব আসে এক্সেল শুরু করার জন্য। সম্মিলিত প্রস্তাব বলা চলে, কিন্তু বিশেষ কারণে সেটার বিষয় বিন্যাস ও বক্তা ঘোষণা হওয়ার পরও স্থগিত রাখতে হয়। তারপরেই সুকন্যা ও আরো কয়েকজন ওই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসিসি, ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, এই সিরিজটার কথা বলে। এবং তারও বিষয় বিন্যাস ও বক্তা তালিকার প্রস্তুতি চলছিল, প্রায় হয়ে গেছিল, এবং এর মধ্যে একটা পাল্টা প্রস্তাব আসে এবং সেটি ওজনে ভারী হয়, সেটিকেই গ্রহণ করা হয়। ওই ডেমোক্রেটিক সমাজে যেমন হয় আর কি। ইনফ্যাক্ট সভা শুরুর সময়টা 7টা নাকি 7:30, যখন 50-50 হলো, তখন ওই ওয়েটেড অ্যারিথমেটিক মিন করে 7:15তেই ঠিক করা হলো, এবং যেটা আজকে হয়েছে। তো সেই প্রস্তাবটি হলো অ্যাডভান্স কোয়ান্টাম কোর্সের উপর একটা সিরিজ, যেটা আজকে শুভ উদ্বোধন। তো বক্তা বিষয়ে আরো দু একটা কথা বলার আছে। এই কোয়ান্টাম বিষয়টিতে বলার মতো লোক আসলে আমাদের বেশ কয়েকজন। মানে অন্যান্য বিষয়ে যেটা হয় না সেরকমটা নয়। সেটা হচ্ছে যে ন্যূনতম প্রয়োজনের থেকে আমাদের বক্তা, প্রবাবল বক্তা সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে অবশ্যই বক্তা নির্বাচনে একটা মৃদু সমস্যার আসতে পারতো, আসেনি ভাগ্যিস। সেটা হচ্ছে যে কমলদা আর পিনাকি, এদের নিয়ে কোনো কথা নেই। এরা দুজনেই কোয়ান্টাম জানার ক্ষেত্রে কিনা জানি না, কিন্তু কোয়ান্টাম টিচিং এর ক্ষেত্রে প্রায় শেষ কথা। আমার কথা আসলে বাকি তিনজনকে নিয়ে। সেক্ষেত্রে একটা বিশেষ ছক বা প্যাটার্ন বা নীতি অলিখিতভাবে কাজ করেছে, যার অন্তর্নিহিত দর্শন বা ফিলসফিটি হলো: এক, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে হোক বক্তা তালিকা। দুই, প্রাথমিক প্রস্তাব ঘোষণার পর পর স্বেচ্ছায় কারা এগিয়ে এসেছে উইথ লট অফ কারেজ অ্যান্ড কনভিকশন, সেইটার বিবেচনা। এবং এই দুইয়ের মিলিয়ে আমরা দেখলাম যে বিজন, অনির্বাণ আর কিংসুক স্বেচ্ছায় এগিয়ে এসেছে। নাম্বার দুই, অনির্বাণ আর কিংসুক ইতিমধ্যেই মনজয়ী বক্তব্য রেখেছে এই পিসিটিএফ এর উঠোনেই। আর তিন, অনেকেই ব্যক্তিগতভাবে এবং সংসারের পাতায় এদের সম্পর্কে বেশ উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছে। তাই কয়েকজন অভিজ্ঞ শিক্ষকের নাম প্রস্তাবিত হওয়া সত্ত্বেও তারা এই সিরিজে বলছেন না। ইনফ্যাক্ট রিজার্ভ বেঞ্চে থাকতেই তারা বেশি পছন্দ করেন, এবং সর্বোপরি তাতে কিছু মনে করেন না এরা। সেরকম তিনটি নাম খুব যুক্তিসঙ্গতভাবেই এসেছে: রানা দা, স্কটিশ চার্চ কলেজের রানা সেন, রথিন এবং বেসুর সুদীপ। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত। তা এই সিরিজের প্রথম বক্তা আজ বিজন, বিজন পাল। বিজন, তোমাকে উষ্ণ অভ্যর্থনা, সুস্বাগতম। আর বন্ধুরা, আপনাদের বিজন স্বীকৃতি প্রকাশ পাক, প্রকাশ পাক 45 মিনিট পর আপনাদের ওই থ্যাঙ্কস গিভিং ওয়ার্ডস দিয়ে নয়, আপনাদের আগ্রহ ভরা প্রশ্নাবলী দিয়ে। বিজন বলবে রাস্তায় দাঁড়িয়ে, আলো আঁধারের মাঝে, আর তাই ওর পিপিটি প্রেজেন্ট করব আমি, প্রিয়তোষ। ওভার টু বিজন। আমি এবার প্রেজেন্টে চলে যাচ্ছি। আচ্ছা,
তো পিসিটিএফ ইনিশিয়েটিভে যে অ্যাডভান্সড কোয়ান্টাম মেকানিক্সের যে সিরিজটা শুরু হয়েছে তার ডে 1 লেকচার রুট টু দ্য রুটস অফ কোয়ান্টাম মেকানিক্স। অবভিয়াসলি এগুলো এখানে আমি যেগুলো বলবো তার মধ্যে অ্যাডভান্সড কিছু নেই, কিন্তু এটা কোয়ান্টাম মেকানিক্সের একটু আবহ তৈরি করার ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলেই আমার এই চেষ্টা সার্থক। এবং যে কারণে আমি মূলত যে তিনটে জিনিসকে এখানে টাচ করে যাওয়ার চেষ্টা করব সেগুলো কোয়ান্টাম মেকানিক্সের তিনটে রেভলিউশনারি যে শুরু হয়েছে সেই জায়গাগুলো, অর্থাৎ এনার্জি কোয়ান্টাইজেশন একটা, একটা ম্যাটার ওয়েভ, আর একটা হলো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে যদি বলতে হয় তো সবার প্রথমে বলতে হয় যে 19th সেঞ্চুরির শেষের দিকটাতে যে কতগুলো রেভলিউশনারি এক্সপেরিমেন্টস হয়েছিল যাদের রেজাল্ট গুলো সত্যি কথা যে এক্স্যাক্টলি ক্লাসিক্যাল ফিজিক্সের থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না, যেমন অবভিয়াসলি অ্যাটমিক স্পেকট্রা, হিট ক্যাপাসিটি অফ সলিডস, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই সমস্ত। তো তাদের মধ্যে একেবারে ব্ল্যাক বডি রেডিয়েশন ইজ ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার বলা যায়। তো আমরা সবাই জানি যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো ছিল এইরকম যে মোটামুটি ভাবে বলতে গেলে যে এনার্জি ডেন্সিটি রো নিউ এটাকে যখন ফ্রিকোয়েন্সির এগেনস্টে প্লট করা হচ্ছে তখন এরকম একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পাওয়া যাচ্ছে, অর্থাৎ দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন ফার্স্ট রাইজেস, ইট অ্যাটেন্স এ ম্যাক্সিমাম অ্যান্ড দেন ফলস অফ। এবার এই যে অবজারভেশন গুলো পাওয়া গেল এগুলোকে ক্লাসিক্যালি যখন এক্সপ্লেন করার চেষ্টা করা হলো প্রথম দিকে একেবারে চেষ্টা করেছিলেন যে রেলি অ্যান্ড জিন্স। আমরা জানি যে রেলি অ্যান্ড জিন্স অ্যাপ্রোচ, নেক্সট স্লাইডে যেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, রেলি জিন্স অ্যাপ্রোচে যেটা ছিল যে দ্য থিওরি ওয়াজ বেসিক্যালি বেসড অন দ্য থিওরি অফ স্টেশনারি ওয়েভ in hollow space and the principle of equipartition of energy. So according to this principle of equipartition of energy, the average energy of an oscillator can be calculated using the Boltzmann distribution law and it comes out to be kbt. অর্থাৎ যে কোনো ফ্রিকোয়েন্সিতে অ্যাভারেজ এনার্জিটা যদি কেবিটি হয় তাহলে রেলে জিন্স অ্যাপ্রোচে যে সমস্যাটা দাঁড়িয়েছিল সেটা এইরকম যে লোয়ার ফ্রিকোয়েন্সি রিজিয়নে কোনো সমস্যা ছিল না, কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সি রিজিয়নে the Rayleigh Jeans approach was predicting that the energy density will continually be rising. তো এইরকম একটা সিচুয়েশনকে আমি প্রবলেমটাকে অর্থাৎ এইভাবে প্লেস করা যেতে পারে যে যখন যে কোনো ফ্রিকোয়েন্সিতে অ্যাভারেজ এনার্জি ইজ কেভিটি তাহলে ইন দ্য লিমিট অফ লোয়ার ফ্রিকোয়েন্সি রিজিয়নে যদি অ্যাভারেজ এনার্জি টেন্স টু কেভিটিই হয় তাহলে এক্সপেরিমেন্ট অ্যান্ড থিওরিটিক্যাল রেজাল্টস ডু এগ্রি উইথ ওয়ান এনাদার স্যাটিসফ্যাক্টরিলি। কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে এইখানে ইউভি ক্যাটাস্ট্রফি যেটাকে আমরা বলি সেই রকম একটা অশান্তি দেখা দিচ্ছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে এনার্জি ডেন্সিটি শুড ফল অফ, অর্থাৎ এইভাবে প্রবলেমটাকে প্লেস করা যেতে পারে যে ইন দ্য লিমিট অফ হাই ফ্রিকোয়েন্সি দ্য অ্যাভারেজ এনার্জি শুড অ্যাপ্রোচ সাম সর্ট অফ কাট অফ, আদারওয়াইজ ওই এনার্জি ডেন্সিটি স্পেকট্রামটা কখনো নিচে নামছে না, এটা ইট উইল নট ফল অফ। তাহলে এই কাট অফটা কোত্থেকে এলো, কেন এলো, বা এর অর্থাৎ এর অরিজিনটা কোথায়, এইটাকে একটু ধরার চেষ্টা করা যাক। তো নেক্সট স্লাইডে আমরা জানি যে average energy according to the Boles distribution law can be calculated using this formula that epsilon bar is equal to integration over all space epsilon p epsilon d epsilon divided by integration over all space p epsilon d epsilon। এখন p epsilon যদি probability distribution function হয় in terms of energy তাহলে এই যে integration in the denominator that should be equal to 1 and it does। তাহলে ব্যাপারটা এখানে এসে দাঁড়াচ্ছে যে উপরের এই ইন্টিগ্রালটাকে যদি আমি ইভালুয়েট করি তাহলে আমি অ্যাভারেজ এনার্জি পেয়ে যাব। এখন এই ইন্টিগ্রেশনটার ইভালুয়েশনটা অবভিয়াসলি অ্যানালিটিক্যালি যেভাবে করা যেতে পারে সেটা দেখানো হচ্ছে না অন দ্য বেসিস অফ ইকুইপার্টিশন প্রিন্সিপল, কিন্তু এটা করলে কেবিটি আসবে। কিন্তু এই ইন্টিগ্রেশনটা না করে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করা এবং সেটাকে বোঝার চেষ্টা করা যাক একটু। এবং এইটা করার কারণ হচ্ছে উই আর অন এ ভেরি সাউন্ড গ্রাউন্ড, আমাদের কাছে খুব স্ট্রং একটা ইকুইপমেন্ট আছে সেটা হলো বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল। তো সেইখানে এনার্জি ডেন্সিটি এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে অ্যাজ এ ফাংশন অফ এনার্জি যদি প্লট করি তাহলে এরকম একটা ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো, অ্যান্ড অবভিয়াসলি দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ অর্থাৎ আমরা যে ইন্টিগ্রেশনটা করব দ্যাট কামস আউট টু বি কেবিটি, and in this case the energy variation is actually continuous।
যেরকম ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা সকলে পড়েছি। তো এই যে রেজাল্টটা কেভিটি, সেটাকে এখানে একটা বোল্ড রেড অ্যারো দিয়ে ইন্ডিকেট করানো হচ্ছে। জিরো থেকে কিছুটা দূরে যেখানে অ্যারোটা পয়েন্ট করা আছে সেই জায়গাটাতে এই অন দ্য এনার্জি অ্যাক্সিস কেভিটি রেজাল্টটা আমরা পেতে পারি। তো এই জায়গায় দাঁড়িয়ে দ্য ম্যাক্স প্ল্যাঙ্কের যে অ্যাকচুয়ালি দি র্যাডিক্যাল রিয়ালাইজেশন যেটা ছিল, দ্যাট ওয়াজ সিম্পলি in terms of calculation of average energy. If this average energy calculation is independent of frequency, তাহলে প্রত্যেক ফ্রিকোয়েন্সিতেই the average energy will come out to be kVt, and in the limit of high frequency we will have to encounter ultraviolet catastrophe. But there is no cutoff in the limit of high frequency. তো এই জায়গাটাতেই the radical realization of Max Planck was that the variation of energy has to be discrete in nature, যেটাকে আমরা বলে থাকি এইরকম ভাবে যে an oscillator cannot absorb or emit any emit radiation in a continuous fashion. Only discrete amount of energy are allowed. মানে এনার্জি অ্যাবজর্পশন আর এমিশন ক্যান টেক প্লেস অনলি ইন ডিসক্রিট অ্যামাউন্টস। অর্থাৎ এই যে এনার্জি ভেরিয়েশনটাকে, সেইটাকে এরকম ভাবে প্লেস করার চেষ্টা করা যাক যে এটা এনার্জি ক্যান ভ্যারি ইন ইউনিটস অফ ডেল্টা এপসিলন, দ্যাট ইজ delta epsilon, 2 delta epsilon, 3 delta epsilon, and so on. So delta epsilon is nothing but the energy gap between successive energy levels. তো এই যে ডিসক্রিটনেস এর কনসেপ্টটাকে আনা হলো, এইটা আমার ক্লাসিক্যাল রেজাল্ট যেটা এনার্জিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করলে কি হতো, এই দুটো কোথায় এই কন্টিনিউয়াস ভেরিয়েশনের থেকে আলাদা, মানে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিসক্রিটনেস অ্যান্ড কন্টিনিউয়াস, এইটাকে দেখানোর একটু চেষ্টা করা হচ্ছে জাস্ট নেক্সট স্লাইডে। এরকম ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি যে এই যে গসিয়ান ডিস্ট্রিবিউশন কার্ভটা যেটা আমরা পেয়ে থাকি, প্রথম কেস অর্থাৎ আমি যদি কন্টিনিউয়াস ভেরিয়েশন অফ এনার্জি এবং ডিসক্রিট ভেরিয়েশন অফ এনার্জি এই দুটো কেসের মধ্যে আমি মানে ডিফারেন্সটা জানার চেষ্টা করছি, বা ডিসক্রিট ভেরিয়েশন অফ এনার্জি আমাকে কোথায় ইমপ্রুভমেন্টটা প্রোভাইড করছে, কিভাবে করছে, সেটা যদি জানার চেষ্টা করি, তাহলে সিম্পল অ্যাপ্রোচ যেটা, সেটা হলো ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস এই দুটো কেসের মধ্যে কম্পেয়ার করা। তো কম্পেয়ার করতে গেলে প্রথম যে কেসটা অ্যারাইজ করতে পারে সেটা হলো ডেল্টা ই ইজ মাচ লোয়ার দ্যান কেভিটি। অর্থাৎ এই যে ডিসক্রিট ভেরিয়েশন অফ এনার্জি যেটা পাচ্ছিলাম, আর কেভিটি হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন অফ এনার্জির জন্য অ্যাভারেজ এনার্জির রেজাল্টটা, এই দুটো লিমিটের মধ্যে কম্পেয়ার করছি। তো প্রথম কেস when ডেল্টা ইজ সিগনিফিকেন্টলি স্মলার দ্যান কেভিটি, তাহলে এই যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন প্রোফাইলটাকে এইটার উপর বেস করে যদি আমি বোঝার চেষ্টা করি, ব্যাপারটা এরকম, এই যে এনার্জি অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে যেখানে আমার রেজাল্ট আসছে কেভিটি, সেটাকে লাল অ্যারো দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ জিরো থেকে লাল অ্যারো পর্যন্ত যে উইথটা সেটা কেভিটি। এরম ভাবে যদি ধরি, তাহলে আন্ডার দিস কন্ডিশন ওয়েন ডেল্টা ই ইজ সিগনিফিকেন্টলি লোয়ার দ্যান কেভিটি, এই যে প্রত্যেকটা বক্স যেটাকে আমি ডেল্টা ই রিপ্রেজেন্ট, বক্সগুলো ডেল্টা ই কে রিপ্রেজেন্ট করছে, এই উইথ অফ দ্য বক্স শুড বি মাচ স্মলার দ্যান দ্য উইথ অফ কেভিটি। অর্থাৎ জিরো টু এনার্জি জিরো থেকে লাল অ্যারো পর্যন্ত যে উইথটা, তার থেকে বক্সের উইথগুলো অনেক ছোট হবে। এই অবস্থায় এই বক্সগুলো দিয়ে যদি এই গোটা এনার্জি ডিস্ট্রিবিউশন প্রোফাইলটাকে আমি ঢাকার চেষ্টা করি, তাহলে মোটামুটি দেখা যায় যে খুব সহজেই কিন্তু প্রায় পুরো এনার্জি ডিস্ট্রিবিউশন প্রোফাইলটাকে ঢেকে ফেলা যায়। সুতরাং খুব অবভিয়াস এই ডিসক্রিটনেসটাকে ইনকর্পোরেট করে আমি যদি এখন অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করতে যাই, তাহলে দি রেজাল্ট উইল নট বি সিগনিফিকেন্টলি ডেভিয়েটেড ফ্রম দি রেজাল্ট অফ কন্টিনিউয়াস ভেরিয়েশন। অর্থাৎ এই ডিসক্রিটনেসের উপর বেস করে যে রেজাল্টটা পাবো, সেটাকে যদি আমি সাউথ পয়েন্টিং একটা ব্লু অ্যারো দিয়ে ইন্ডিকেট করি, দ্য অ্যাভারেজ এনার্জি উইল বি ভেরি ক্লোজ টু দ্য অ্যাভারেজ এনার্জি অবটেন্ড ফ্রম দি কন্টিনিউয়াস ট্রিটমেন্ট। অর্থাৎ ব্লু এবং রেড অ্যারো দুটো প্রায় কাছাকাছি থাকবে। এবং obviously next case of comparison could be that delta E is near equal to KBT, অর্থাৎ এই বক্সগুলোর যে উইথ সেইটা জিরো থেকে শুরু করে লাল অ্যারোটা যতটা প্রসারিত, ওই উইথের সঙ্গে কম্পেয়ারেবল। এই অবস্থায় যদি আমি গোটা ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ঢাকার চেষ্টা করি, তাহলে মোস্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন প্রোফাইল ক্যান বি কাভার্ড বাই দিস বক্সেস, কিন্তু a significant fraction is found to be
আনকভার্ড, অর্থাৎ শুরুর দিকে বেশ কিছু অসিলেটর এরম থেকে যাচ্ছে হুইচ আর প্র্যাকটিক্যালি কন্ট্রিবিউটিং জিরো টু দ্য ক্যালকুলেশন অফ অ্যাভারেজ এনার্জি ইফ উই কনসিডার দ্য ডিসক্রিটনেস ইনটু অ্যাকাউন্ট। তাহলে দেখা যাচ্ছে অবভিয়াসলি শুরুর দিককার অনেকগুলো অসিলেটরের কন্ট্রিবিউশন আসছে না, যেটা কেস ওয়ানে আসছিল। সুতরাং খুব স্বাভাবিক কারণেই আমি বলতে পারি যে অ্যাভারেজ এনার্জির ক্যালকুলেশন ইনকর্পোরেটিং দ্য ডিসক্রিটনেস উইল বি সামথিং which will be something lower than কেভিটি। অর্থাৎ এই ব্লু অ্যারোটাকে লাল অ্যারো যেখানে কেভিটি আসছে তার থেকে কিন্তু কম এনার্জি ভ্যালুতে এখানে দেখানো হয়েছে। এইবার এই জিনিসটাকেই জাস্ট আরো একটু এক্সটেন্ড করা হলো কেস নাম্বার 3 তে, যেখানে ডেল্টা ই ইজ মাচ গ্রেটার দ্যান কেভিটি। অর্থাৎ এই যে বক্সগুলোর উইথটা সেটা 0 টু লাল অ্যারো পর্যন্ত এই যে উইথ তার থেকে অনেকটা বড় হবে। যদিও ছবিতে হয়তো সেটা অত পরিষ্কার নয়, কিন্তু কনসেপ্টটাই এরকমই। যদি এইরকম ভাবে আমি পুরো ডিস্ট্রিবিউশন প্রোফাইলটাকে ঢাকার চেষ্টা করি, তাহলে প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্য প্রোফাইল রিমেন আনকভার্ড, অর্থাৎ এ গ্রেট মেনি নাম্বার অফ দি oscillators are actually contributing with zero energy to the calculation of average energy when incorporating the discreteness into account। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই calculation of average energy epsilon bar incorporating the discreteness which is represented by the blue arrow will be much lower than the red arrow, that is epsilon bar calculation of result of epsilon bar incorporating the discreteness will be significantly smaller than kVt, which is the result in the continuous case। অ্যাকচুয়ালি এটাই কিন্তু সেই জিনিসটা যেটা আমি চাইছিলাম, অর্থাৎ ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশনের যে রেজাল্টটা ইন দ্য লিমিট অফ হাই ফ্রিকোয়েন্সি, আমি চাইছিলাম যে কোনো একটা কাট অফ হোক। আর এখানে দেখতে পাচ্ছি হোয়েন ডেল্টা ই ইজ মাচ গ্রেটার দ্যান কেভিটি, আমার এপসিলন বারটা খুব কম হয়ে জিরোর প্রায় কাছাকাছি চলে গেছে। অর্থাৎ যখন ডেল্টা ই মাচ গ্রেটার দ্যান কেভিটি, এপসিলন বার ইজ টেন্ডিং টু জিরো। এই যে কন্ডিশন বা রেজাল্টটাকে আমি যদি আমার এক্সপেরিমেন্টাল রিকোয়ারমেন্টের সঙ্গে কম্পেয়ার করি, দ্যাট এপসিলন বার শুড অ্যাপ্রোচ জিরো ইন দ্য লিমিট অফ হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এই দুটো কম্পারিজনে আমি খুব একটা স্বাভাবিকভাবেই ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স ড্র করতে পারি যে ডেল্টা ই, এই যে এনার্জি গ্যাপটা, দিস কোয়ান্টিটি শুড বি সামথিং হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এবং এই জায়গাটা ইকুয়ালিটি যখন আসছে তখন ম্যাক্স প্ল্যাঙ্ক একটা কনস্ট্যান্ট ইনকর্পোরেট করেছিলেন এইচ, which was described by him as a fundamental constant of nature, and later on it came to be known as the প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। অর্থাৎ এইখানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এপসিলন বারের যে ক্যালকুলেশনটা আমরা ইন্টিগ্রেশন করে করছিলাম ইন দ্য কন্টিনিউয়াস কেস, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আর করতে পারি না, আমাকে সামেশন করে করা উচিত। তার কারণ ডিসক্রিটনেসটা এখানে একটা প্রমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজে লাগছে। এবং এখান থেকে কিন্তু স্পষ্টতই বোঝা যায় যে আমরা যখন ইউজুয়ালি ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশনের কনটেক্সটে ম্যাক্স প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটাকে ডিরাইভ করি, তখন আমরা ইন্টিগ্রেশন না করে কিন্তু সামেশন করেই করার চেষ্টা করি। অর্থাৎ এই যে ডিসক্রিটনেস অফ এনার্জি, এই এনার্জি কোয়ান্টাইজেশনের যে কনসেপ্টটা, সেইটাকে মোটামুটি ভাবে এরকম ভাবে আমরা প্লেস করতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি। তো এরপরে অবভিয়াসলি নেক্সট যে কনসেপ্টটা সেটা হলো ম্যাটার ওয়েভের কনসেপ্ট, যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং ম্যাটার ওয়েভের কথা বলতেই প্রথম যে নামটা আমাদের মাথায় আসে অবভিয়াসলি লুই ডি ব্রয়। এটা আমরা সকলেই জানি যে হি ওয়াজ ইনিশিয়ালি ইন্টারেস্টেড ইন হিস্ট্রি বাট ফাইনালি মুভ টু ফিজিক্স। হাউএভার মানে এরম ভাবে বলা যেতে পারে যে হি লেফট হিস্ট্রি টু ক্রিয়েট হিস্ট্রি। এবার ম্যাটার ওয়েভের কনটেক্সটে সবার প্রথমেই আমরা ফোটন নিয়ে বা লাইট নিয়ে কথা বলি ইউজুয়ালি, তার কারণ এটাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা যে ফোটন দিয়ে আমরা কি করতে পারি। তো এই প্রসঙ্গত বলতে হয় যে পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট ওয়াজ known since very long times. It was known since the times of Sir Isaac Newton. কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে ওই রকমই প্রায় টাইমে যে ওই একই সময়তে কিন্তু ক্রিশ্চিয়ান হিউগেন্সের কিছু কাজ ছিল, বেসিক্যালি পোলারাইজেশন অ্যান্ড ইন্টারফারেন্স অফ লাইটের ওপর উনি কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন পেয়েছিলেন, অ্যান্ড হি ফাউন্ড দ্যাট দোজ অবজারভেশনস can be explained by incorporating wave character of light, that is by thinking light as a wave only,
আনফরচুনেটলি হিজ ওয়ার্ক নেভার কেম টু লাইট ইন হিজ লাইফ টাইম, কিন্তু মূলত এই প্রসঙ্গে যে কথাটা আমি হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে দি ক্লাসিক ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হুইচ ওয়াজ পারফর্ম বাই দি ব্রিটিশ ফিজিসিস্ট থমাস ইয়াং ইন দ্য ইয়ার 1801। তো টু স্টেট ইন ভেরি সিম্পল টার্মস, এক্সপেরিমেন্টটাকে আমরা এইভাবে বলতে পারি যে এখানে যে পিটা দেখানো হচ্ছে, পিটা একটা ফটোগ্রাফিক প্লেট। যখন একটা মাত্র স্লিট ওপেন আছে, S1 ইজ স্লিট 1, একটা স্লিট ওপেন অ্যান্ড দিস স্লিট ইজ লেটিং থ্রু সাম লাইট ওয়েভ, তাহলে কি হবে? দিস লাইট ওয়েভ আর এন্টারিং থ্রু দিস স্লিট and hitting the photographic plate and it will produce a pattern, some kind of scar বলা যেতে পারে যে on the photographic plate, এবং সেই প্যাটার্নটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে যে I1 দিয়ে যে গ্রাফটা দেখানো হয়েছে। এই অবস্থায় এই এক্সপেরিমেন্টটা যেটা বি পিকচারে আছে, যদি স্লিট 2 ওপেন করে করি, অর্থাৎ স্লিট 2 আরেকটা জায়গায় আরেকটা স্লিট S2, তাহলে পরে যে this slit 2 is actually letting through the light waves which are coming through slit 2 and hitting the photographic plate and creating this pattern I2। তো প্রশ্ন হচ্ছে যে এই দুটো স্লিটকে যদি আলাদা আলাদা করে ওপেন করা হয় তাহলে এই রকম প্যাটার্ন তৈরি হবে, এতে কোনো অশান্তি নেই। যদি দুটো স্লিটকে একসঙ্গে ওপেন করা হয় তাহলে কি ঘটনা ঘটে? সি এক্সপেকটেশন বলে যে ফিগারটা দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে এইরকম, যে একটা বক্স করা হয়েছে এল, নাম দেওয়া হয়েছে বক্সটার ফটোগ্রাফিক প্লেটে। এলটা কি রকম জায়গা? এল ইজ এ লোকেশন অন দ্য ফটোগ্রাফিক প্লেট। কেমন লোকেশন? এল ইজ এ লোকেশন which produces the maximum intensity when only slit 1 is open, and L is also the location of some positive intensity when only slit 2 is open। কাজেই এল হচ্ছে এমন একটা লোকেশন যখন একটা S1 খোলা থাকলে ওখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আসছে, আর S2 খোলা থাকলে ম্যাক্সিমাম নয় কিন্তু কিছু পজিটিভ ইন্টেন্সিটি অবশ্যই আসছে। তাহলে এল ইজ দ্য লোকেশন অফ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিউ টু S1 অনলি প্লাস সাম পজিটিভ ইন্টেন্সিটি ডিউ টু S2 অনলি। তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে কিরকম প্রোফাইলটা আসবে। তাহলে শুধুমাত্র S1 আর শুধুমাত্র S2 এর জন্য যে দুটো আলাদা আলাদা প্রোফাইল, এই দুটোর একটা অ্যাভারেজ যেটা ওই উপরে ডটেড লাইন দিয়ে একটা কার্ভ মতো করে দেখানো হয়েছে, এইরকম আমরা এক্সপেক্ট করতে পারতাম। কিন্তু এই এক্সপেকটেশন যদি মিলে যেত অবজারভেশনের সঙ্গে তাহলে কোনো অশান্তি ছিল না। অশান্তিটা তৈরি হচ্ছে রিয়ালিটিতে গিয়ে। আমি যে অবজারভেশনটা পাচ্ছি সেটা হচ্ছে এই, যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে I12 এমন একটা ওয়েব প্যাটার্ন দিচ্ছে যে কোথাও ডার্ক, কোথাও ব্রাইট, কোথাও এরকম ভাবে অল্টারনেটলি প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে এল, the location of maximum intensity due to S1 only and location of some positive intensity due to S2 only is turning out to be the location of zero intensity when both slits are open। এটা একটা অদ্ভুত ব্যাপার যে কি করে হলো। তো এখানে আহ, কিছু একেবারে রিয়েল এক্সপেরিমেন্টের কিছু ফটোগ্রাফ যদি আমরা দেখি পরের স্লাইডে, তাহলে খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে অল্টারনেটলি ডার্ক ব্রাইট প্যাটার্নটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে। তো এইটা কেন হলো? তো এইটাকে এক্সপ্লেন করার জন্য যদি আমি ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমি বলি, তাহলে অবভিয়াসলি আমরা জানি যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামপ্লিটিউড স্কোয়ার। তো সেই হিসাবে I1 প্রপোর্শনাল টু আলফা 1 স্কোয়ার, I2 প্রপোর্শনাল টু আলফা 2 স্কোয়ার, এরকম ভাবে আমরা লিখতে পারি। কিন্তু যখন দুটো স্লিট ওপেন তখন আলফা 1 প্লাস আলফা 2 স্কোয়ার এটা শুধুমাত্র আলফা 1 স্কোয়ার প্লাস আলফা 2 স্কোয়ার কিন্তু নয়, এখানে একটা অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি চলে আসছে যেটা কোসাইন ফাই অ্যাঙ্গেল দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা সবাই জানি যে এটা খুব সিম্পল, আজকের দিনে খুব সিম্পল ইন্টারপ্রিটেশন আজকের দিনে দাঁড়িয়ে, যে ডিস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে যখন ফেজগুলো মানে দুটো ওয়েভ আউট অফ ফেজ না ইন ফেজ, অর্থাৎ অন দ্য বেসিস অফ কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দ্য প্যাটার্নস ক্যান বি এক্সপ্লেন্ড। অর্থাৎ এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করতে গেলে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা ওয়েভ ক্যারেক্টার অফ লাইট হ্যাজ টু বি ইনকর্পোরেটেড। কিন্তু মজাটা এই যে এই যে একটা ক্লাসিক এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের যে বিউটি বা তার রেজাল্টগুলো যে ফার রিচিং কনসিকুয়েন্সেস, এটা কি এখানেই শেষ হয়ে যাচ্ছে? এই যদি আমার প্রশ্ন হয় তাহলে উত্তর অবভিয়াসলি না। এই এক্সপেরিমেন্টটাকে সামান্য মডিফাই করা হচ্ছে, যে লাইট সোর্সটাকে যদি আমি একটু
ডিমার করে দিই, অর্থাৎ লাইট সোর্সটাকে ইন্টেন্সিটিটাকে যদি আমি টিউন করতে পারি, এখন সেটা ফিল্টার বসিয়ে করা যেতে পারে বা ইলেকট্রনিক্সের সাহায্যেও করা যেতে পারে, অথবা কোনো কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে লাইট সোর্সটাকে আমি অনেকটা দূরে সরিয়ে নিয়ে যেতে পারি। তাহলে কি হয়? তাহলে কি হয় সেইটাই হচ্ছে এখন প্রশ্ন। এর উত্তর কিছুই নয়। কি হবে সেটা কোনো প্রেডিক্ট করা বা তর্ক করার বিষয় নয়। কি হবে সেটা একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন। অবজারভেশনটা এটাই যে what I get to observe is some selective spots on the photographic plate, and obviously this observation instantaneously triggers another question, the how is it possible? প্রশ্নটা হচ্ছে যে এই রকম যে এই মাত্র আমি দেখলাম যে এই ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে রেজাল্ট গুলো দ্যাট ক্যান বি প্রপারলি এক্সপ্লেন বাই কনসিডারিং দ্য ওয়েভ ক্যারেক্টার অফ লাইট, অর্থাৎ লাইটকে এই মাত্র ওয়েভ হিসাবে আমি এস্টাবলিশ করতে চাইছি। একই এক্সপেরিমেন্টে সামান্য একটু টিউন করলে কতগুলো মাত্র স্পট, অর্থাৎ the wave is turning out to be selective in hitting only few spots on the photographic plate. How is it possible? এইটারই উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে জাস্ট কিছু একেবারে বেসিক জায়গা থেকে। আমরা অ্যাকচুয়ালি যখন ফটোগ্রাফিক প্লেটে হিট করছে লাইটগুলো, তখন দেয়ার ইজ এ স্লাইট রিকয়েল অফ দ্য ফটোগ্রাফিক স্ক্রিন। এইটার মানে খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে এরকম দাঁড়ায় যে তাহলে নিশ্চয়ই সার্টেন অ্যামাউন্ট অফ মোমেন্টাম অর এনার্জি ইজ ডেলিভার্ড টু দ্য ফটোগ্রাফিক স্ক্রিন। তো এই যে রিকয়েলটা হলো বা এই যে মোমেন্টামটা হলো, এই যে এই রিকয়েলটাকে মাপলে ইট ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড এ মেজার অফ দি মোমেন্টাম দ্যাট ইজ ডেলিভার্ড অন দ্য স্ক্রিন। তো এই মোমেন্টামটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? উত্তর, ডি ব্রয় হাইপোথিসিস, পি ইকুয়াল টু এইচ ক্রস কে। এখানে h cross obviously h by 2 pi and k is the wave vector that is 2 pi by lambda। তা এবং আমরা জানি এনার্জি ইকুয়াল টু h nu, যেটা অলরেডি দেখেছি। তো h equal to h nu that is equal to h cross omega। তো জাস্ট বাই ইউজিং দ্য সিম্পল রিলেশনশিপ দ্যাট ওমেগা ইজ গিভেন অ্যাজ k c, c তো অবভিয়াসলি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। তো তাহলে ইটা কি দাঁড়াচ্ছে? এনার্জি ইকুয়াল টু এইচ ক্রস ওমেগা, ওমেগার জায়গায় যদি আমি এইচ কে সি সাবস্টিটিউট করে দিই, তাহলে এইচ ক্রস কে সি দাঁড়াবে এবং এইচ ক্রস কে মানে পি। এই সিম্পল কতগুলি ইকুয়েশন কাজে লাগিয়ে আমি একটা সিম্পল ইকুয়েশন পাচ্ছি ই ইকুয়াল টু পিসি, যেটা অবশ্যই দেখতে সিম্পল হলেও এর ইমপ্লিকেশন তো সাংঘাতিক, সকলেই জানি যে ই ইকুয়াল টু পিসি। সো দিস ইজ দ্য ফেমাস ইকুয়েশন যেটা অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিলেন। তো এই ইকুয়েশনটাকে একেবারে বেসিক একটা ইকুয়েশনের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, দ্য বেসিক ইকুয়েশন in the theory of relativity which connects momentum with energy, E square equal to P square C square plus M square C to the power 4। তো আমার এই কেসে, in the case of photons, E equal to PC আর E square equal to P square C square plus M square C to the power 4, এই দুটো ইকুয়েশনকে যদি সাইমালটেনিয়াসলি কারেক্ট হতে হয়, the only option left is M square C to the power 4 equal to 0, but C is the speed of light in vacuum which cannot be 0, so the only option left is M equal to 0। so this is basically ক্যারেক্টারাইজিং ফোটন। তো ফোটন কি? ফোটনকে আমি বলতে পারি যে যদি আমি পার্টিকেল হিসেবে ভাবি, তাহলে এগুলো কিন্তু একে কিন্তু মাসলেস পার্টিকেল হতে হয়। আবার ফোটনের কিন্তু মোমেন্টামও আছে, যেটা কিনা পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা থেকে আমি পাচ্ছি, অর্থাৎ ওয়েভলেন্থ থাকলে আছে যেহেতু, তাই মোমেন্টামটা আছে, যেটা ডি ব্রয় হাইপোথিসিস দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ফোটনস হ্যাভ টু বি মাসলেস পার্টিকেলস। ইনফ্যাক্ট যে ইফ ফোটনস have to be massless and it has to have some momentum, the only possibility left is that it has to be traveling with the speed of light। অথবা এটা উল্টো করেও বলা যায় যে লাইটের স্পিডে ট্রাভেল করছে এমন কোনো পার্টিকেল, তার মোমেন্টাম আছে, যদি এই দুটো কন্ডিশন সত্যি হয়ে যায় তাহলে তাকে হতে হবে। তো এই জায়গাটাই কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের ক্যারেক্টারাইজেশন অফ ফোটনস, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক বলে আমার মনে হয়, যে কারণে এটা প্রেজেন্ট করার বা বলার চেষ্টা করছি। আর এই কনটেক্সটে একটা খুব মজার জিনিস অ্যাপিয়ার করে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আফটার স্যার আইজাক নিউটন দ্য মোমেন্টাম পি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এম ভি। অবভিয়াসলি এম ইজ দ্য মাস, ভি ইজ দ্য ভেলোসিটি যদি আমি বলি। আর আফটার Albert Einstein, P equal to mv by
স্কোয়ার রুট অফ 1 - v² / c²। এখন ফোটনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? ফোটন তো মাসলেস পার্টিকেল, তা m = 0 বসাবো। আবার ফোটনের স্পিড তো ইকুয়াল টু স্পিড অফ লাইট, কাজেই v = c বসাবো। তাহলে p কিন্তু 0/0 হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 0/0 যদি 0 হতো তাহলে খুব কেলেঙ্কারি হতো, সেটা অন্য মানে কিছুই দাঁড়াতো না। কিন্তু এটা 0/0 ইজ 0 নয়, কিন্তু এটা জাস্ট indeterminate in appearance, and we can actually remove this indeterminacy in the appearance of this mathematics by applying Bernoulli L'Hopital's rule. In fact, প্রসঙ্গত ক্যালটেকের একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আছেন, তার কথা বললে বলা যায় যে দিস ইজ দি বিউটি অফ দিস ম্যাথমেটিক্স দ্যাট নেচার ইউজেস সো উইটিলি ইয়েট সো কানিংলি, এইরকম ভাবে বলা যায়। তো এই অবস্থায় আহ, আমি যদি এরকম একটা প্রশ্ন করি, যে কোয়েশ্চেনটা সামারাইজ করতে চাইছি যে ফোটন তাহলে কি, যে ওয়েভ না পার্টিকেল, একবার তো ওয়েভ বলছি একবার তো পার্টিকেল বলছি, যদিও এই প্রশ্নটা এইভাবে সামারাইজ করার কোনো প্রশ্নই ওঠে না। এটা একেবারে মানে এমন একটা প্রশ্ন হুইচ ইজ নট রিকোয়ার্ড অ্যাট অল, কিন্তু তবুও জাস্ট ওই স্টুডেন্টদের মধ্যে ইউজুয়ালি এই ধরনের প্রশ্ন উঠতে পারে বা ওঠে সাধারণত, সেই জন্য বলছি যে এই প্রশ্নটা মানে এটা কোনো প্রশ্নই নয়। এই প্রশ্নের উত্তর একটাই হতে পারে যে ফোটন ইজ এ ফোটন। অর্থাৎ ফোটনকে আমি কিভাবে দেখতে চাইছি তার উপর ডিপেন্ড করবে ফোটন আমার কাছে কিভাবে ধরা দেবে, পার্টিকেল ক্যারেক্টার নাকি ওয়েভ ক্যারেক্টার। সো ফোটন ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইট ইজ, এইরকমই একটা ব্যাপার। ঠিক যেরকম ইন দ্য ওয়ার্ডস অফ ওয়ার্নার হাইজেনবার্গ, এই ইট ইজ আওয়ার মেথড অফ কোয়েশ্চেনিং, অর্থাৎ নেচার এক্সপোজ টু আওয়ার মেথড অফ কোয়েশ্চেনিং, ইট ইজ নট দ্য কোয়েশ্চেন ইটসেলফ। এইরকম ভাবে ব্যাপারটাকে এক্সপ্রেস করা যেতে পারে। তো অবভিয়াসলি এর পরে আমাদের একটা ন্যাচারাল ইনকিউজিশন যেটা হবে, যে এই যে ফোটনকে নিয়ে যে সমস্ত রেজাল্টস বা কনসিকুয়েন্স বা আউটকাম গুলো আমরা পেলাম, বা সোজা কথায় যে নোশন গুলো আমরা ডেভেলপ করতে পারলাম, এই মানে ক্যান উই এক্সটেন্ড টু ইলেকট্রনস? তার কারণ কেমিস্ট্রিতে আমরা ইউজুয়ালি ইলেকট্রনকে নিয়ে তো প্রায় ডিল করব, খুব ডিপলি ডিল করব, সেই কারণে এর উত্তরটা খুব সোজা। যে প্রশ্নটাকে যদি আমি এইভাবে প্লেস করি যে লাইক টু এক্সটেন্ড দিস নোশনস টু ইলেকট্রনস, উত্তর হচ্ছে উই ডোন্ট হ্যাভ টু লাইক অর ডিসলাইক। একই রকম ভাবে কিন্তু ঘটনাটা, যে আমি কিভাবে এক্সপেরিমেন্টটা করছি, অর্থাৎ ইট ইজ মাই মেথড অফ কোশ্চেনিং, কি এক্সপেরিমেন্টে ইলেকট্রনকে দেখতে চাইছি, সেই অনুযায়ী ইলেকট্রন পার্টিকেল ক্যারেক্টার প্রিডোমিনেট করতে পারে, আবার ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টারও কিন্তু প্রিডোমিনেট করতে পারে। তো এইখানে একটা টুইস্ট অফ নেচার হিসেবে যদি আমি বলতে চাই, একই রকম মানে ভেরি রেয়ার টুইস্ট অফ নেচার, যে 1906 J.J. Thomson was awarded the Nobel Prize in Physics for the discovery of electron and kind of demonstrating the particle character of electron. কিন্তু in 1937 এ এই নোবেল ফিজিক্স প্রাইজটা দেওয়া হয়েছিল ক্লিন্টন ডেভিসন অ্যান্ড জর্জ ফিগেট থমসনকে। জর্জ ফিগেট থমসন হলেন J.J. থমসনের সুপুত্র, হু এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ দ্য ওয়েভ ক্যারেক্টার অফ ইলেকট্রন, অর্থাৎ ডি ব্রয় হাইপোথিসিসের একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। সো ফাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর demonstrating electron as a particle, and the son Thomson received the prize for experimentally verifying the wave character of electron. তো আপাতত এই ম্যাটার ওয়েভ থেকে নেক্সট আমরা যদি যেতে চাই, যেখানে যাব সেটা অবভিয়াসলি সোয়াইডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এবং আমরা সকলেই জানি যে যখন এই কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করছিল তখন দুটো অ্যাপ্রোচ ছিল। ওয়ান অ্যাপ্রোচ ওয়াজ বেসড অন matrix mechanics, which was being developed by Werner Heisenberg, and Erwin Schrödinger provided the other method বা other way out kind of thing on the basis of calculus. তো এই প্রসঙ্গে যে দুটো কথা আমি এখানে লিখতে চাইছি সেটা এই কারণে যে আরউইন শ্রোডিঙ্গার কিন্তু নিজে এই ইকুয়েশনটাকে একটা কনসাসনেস বলে ডেসক্রাইব করেছিলেন, এবং উনি বলেছিলেন যে ইট ক্যানট বি অ্যাকাউন্টেড ফর ইন টার্মস অফ এনিথিং এলস, কারণ এটা অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল। একই রকম কথা, মানে সিমিলার স্পিরিট ওয়াজ রিইটারেটেড ইন দ্য ওয়ার্ডস অফ রিচার্ড ফাইনম্যান, who stated that it is not possible to derive it from anything you know. It came out of the mind of Schrödinger.
এই কারণে বলছি যে আমরা প্রায়ই বিভিন্ন টেক্সটে দেখতে পাই যে একটা স্ট্রিং ভাইব্রেশনের অ্যানালজিতে শ্রোডিঙ্গার ইকুয়েশনকে ডিরাইভ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা হয়তো প্রিসাইসলি কারেক্ট নয় ইন ইন দ্য স্পিরিট অফ দিস ইকুয়েশন ইটসেলফ। কিন্তু ডিরাইভ না হয় নাইবা করলাম, কিন্তু জিনিসটা যেহেতু এতটা ফান্ডামেন্টাল, এতটা ইম্পর্টেন্ট, আমাকে একটু বুঝতে তো হবে। যে এই বুঝতে না পারলেও অন্তত একটা সেন্স তো ডেভেলপ করতে হবে। তা সেইটা চেষ্টা করা যাক এখানে একটু, সেটা বলার চেষ্টা করছি যে ইন দ্য ওয়ার্ডস অফ আরভিন শ্রোডিঙ্গার হিমসেলফ, উনি যেটা বলেছিলেন যে while লুকিং ফর ইট, যখন এই ধরনের একটা কিছু উনি খোঁজার চেষ্টা করছিলেন, তখন উনি দুটো জিনিস মাথায় রেখে করেছিলেন বলে উনি বলেছেন। একটা হলো দ্য ইকুয়েশন, দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন হ্যাজ টু বি কনসিস্টেন্ট উইথ দ্য কনজারভেশন অফ এনার্জি, অফ কোর্স। আর নেক্সট হলো যে আন্ডার নো সার্কামস্টেন্সেস it should have any deviation from the de Broglie hypothesis, অর্থাৎ এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটার সঙ্গে অ্যাবসলিউটলি কনসিস্টেন্ট হতে হবে। তো কনজারভেশন অফ এনার্জিটাকে যদি আমি দেখার চেষ্টা করি, আমি প্রথমে এইভাবে লিখছি যে টোটাল এনার্জি অবভিয়াসলি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। তো কাইনেটিক এনার্জিকে আমরা জানি 2p²/2m এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এবার ফর এ সিস্টেম অফ n পার্টিকেল, সাম ওভার p²/2m ফ্রম 1 to n। কিন্তু পোটেনশিয়াল এনার্জিকে এইভাবে লিখতে পারবো না, তার কারণ পোটেনশিয়াল এনার্জি উইল ডিপেন্ড আপন দ্য ইন্টার পার্টিকেল সেপারেশন। এরকম কাজেই জাস্ট একটা ইজি সামেশন হিসেবে পোটেনশিয়াল এনার্জিকে এইভাবে এক্সপ্রেস করতে পারবো না। তো এই দুটো ফান্ডামেন্টাল জিনিস ইনিশিয়ালি একটু মানে মাথায় রাখতে হবে। তো নেক্সট আমরা মানে যেখান থেকে শুরু করতে পারি সেটা হচ্ছে, নেক্সট একটা সিম্পল একটা প্লেন ওয়েভের ইকুয়েশন ধরেছি। এই প্লেন ওয়েভের ইকুয়েশনটা যদি একটা সলিউশন হয় শ্রোডিঞ্জার ইকুয়েশনটার, তাহলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দিস ইকুয়েশন উইল অলসো বি সলিউশন। এইরকম। তো এখানে যে নিচে আরো কতগুলো কথা লিখেছি সেগুলোর ভেতরে আমি যাচ্ছি না, কারণ এগুলো জাস্ট ফর দ্য সেক অফ কন্টিনিউয়েশন। তো খুব বেসিক কিছু ফিজিক্স কাজে লাগিয়ে ব্যাপারটাকে জাস্ট একটু বোঝার চেষ্টা করছি। তা সেইগুলো হচ্ছে এইরকম যে দাদা নেক্সট স্লাইডে তো আমরা অলরেডি এরম ভাবে জানি যে ডি ব্রয় হাইপোথিসিস থেকে p ইকুয়াল টু h ক্রস k, কেটা হচ্ছে প্রপাগেশন ভেক্টর, h ক্রস ইকুয়াল টু h/2 পাই, আর এনার্জি h ক্রস ওমেগা, দ্যাট ইজ h নিউ। তো এই দুটো জিনিস ওই প্লেন ওয়েভের ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করলাম, সো দ্যাট the psi can be represented in terms of momentum p, coordinate q। এই দুটো যে কোঅর্ডিনেট আছে, মানে ইন টার্মস অফ মোমেন্টাম এন্ড কোঅর্ডিনেট ভেক্টরের টার্মে আমি সাইকে রিপ্রেজেন্ট করতে পারি। এইবার সাইটাকে জাস্ট দুটো সিম্পল অপারেশন করা হয়েছে সাই এর উপর, একটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ সাই উইথ রেসপেক্ট টু টাইম। যদি তাই করি তাহলে আমি যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মধ্যে একটা ই আছে, ক্যাপিটাল ই, হুইচ ইজ এনার্জি। তাই এনার্জিটা কে আমি এক্সপ্রেস করলাম। সেটা করতে পারলে অ্যাকচুয়ালি আই ক্যান ফাইন্ড অ্যান এনার্জি অপারেটর। সিমিলারলি যদি সাইটাকে সিম্পলি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু স্পেস কোঅর্ডিনেট করি, তাহলে ইন দ্য রেজাল্ট, ইন দ্য আইগেন ভ্যালু, আই উইল গেট টু নো সামথিং পি, দ্যাট অর্থাৎ মোমেন্টামটা আমি পাচ্ছি। তাহলে এই রেজাল্টটাকে ইন টার্মস অফ মোমেন্টাম যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে আই ক্যান থিঙ্ক অফ কনস্ট্রাক্টিং দি লিনিয়ার মোমেন্টাম অপারেটর। তা এনার্জি এবং মোমেন্টামের যদি দুটো অপারেটর পেয়ে যায় তাহলে কি হবে? তাহলে যেটা হবে, নেক্সট স্লাইডে আমি জাস্ট সেটুকুই দেখানোর চেষ্টা করেছি যে ই ইকুয়াল টু টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে p²/2m, এইভাবে আমরা লিখতে পারি। তো টোটাল এনার্জির করসপন্ডিং একটা অপারেটর আমরা ডেভেলপ করতে পারি। একই রকম ভাবে মোমেন্টামের করসপন্ডিং একটা অপারেটরের কথা আমি ভাবতে পারি। কাজে এই যে কনজারভেশন অফ এনার্জি জায়গাটাকে, ইকুয়েশনটাকে খুব সিম্পলি আমি অপারেটর ফর্মালিজমে রিপ্রেজেন্ট করার কথা ভাবতে পারি। তাহলে যে ইকুয়েশনে গিয়ে আমি পৌঁছবো সেই ইকুয়েশনটাকে সামান্য একটু রিঅ্যারেঞ্জ করলেই the equation that I get is the one written at the bottom of this slide in blue and bold. কেন বোল্ড করা হয়েছে? বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট, দিস শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই যে ইকুয়েশনটা, এর দিকে যদি আমি সিম্পলি তাকাই তাহলে এর মধ্যে কাইনেটিক এনার্জি আছে। নেক্সট স্লাইড।
তো এই ইকুয়েশনটার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, তার মধ্যে কাইনেটিক এনার্জি আছে মানে মোমেন্টাম ইজ ইনকর্পোরেটেড ইন দিস ইকুয়েশন। আবার আমি জানি যে মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু প্রপাগেশন ভেক্টর। আবার এই যে ওয়েভ ভেক্টর কেটা, সেইটা তো 1/λ, ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ অফ দি ম্যাটার ওয়েভ, the matter wave associated with the particle, কাজে ওয়েভ ক্যারেক্টার ইজ ইনকর্পোরেটেড। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইকুয়েশনটা কিন্তু এরম ভাবে বলা যেতে পারে যে the psi যে ওয়েভ ফাংশনটা, this is representing a system, it is describing a system, আর এমটা কিন্তু মাস অফ দ্য পার্টিকেল which is part of the system। অর্থাৎ একটা সিস্টেম, একটা পার্টিকেল, তার মাসটা এম, সেটা ইন ইকুয়েশনের মধ্যে আছে। আবার যদি সেই পার্টিকেলের করসপন্ডিং ম্যাটার ওয়েভটাকে আমি ভাবি, তাহলে পরে সেই সেই ক্যারেক্টারিস্টিক ম্যাটার ওয়েভটাও কিন্তু এখানে আছে। অর্থাৎ এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, কোন এক্সপেরিমেন্ট করব তার উপর ডিপেন্ড করবে আমার সিস্টেম আমার কাছে কিভাবে ধরা দেবে, পার্টিকেল ক্যারেক্টার হিসেবে না ওয়েভ ক্যারেক্টার হিসেবে, সেইটা কিন্তু এই ইকুয়েশনে খুবই ওয়েল ইনকর্পোরেটেড। অর্থাৎ দ্য ওয়েভ অ্যান্ড পার্টিকেল, এই দুটোর মধ্যে যে ইউনিয়ন, দ্যাট ইউনিয়ন টেক্স প্লেস, ইফ ইউ মে লাইক টু সে সো। আর যদি বলি কনজারভেশন অফ এনার্জির কথা, তাহলে সেটা বলার কোনো প্রশ্নই উঠছে না। তার কারণ ওটা এমন একটা সূত্র যেটা গোটা ট্রিটমেন্টে কোথাও কিন্তু একবারের জন্য ছিন্ন হয়নি। তো এই কন্ডিশনে এই যে সাই গুলোকে লিখছি আমরা, তো সাই সম্পর্কে প্রথম যে মানে অ্যাকসেপ্টেবল, ইনফ্যাক্ট টিল নাও দি অ্যাকসেপ্টেবল, দি লজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সাই, বা সাইকে আমি বুঝবো কি করে, হাউ ডু আই গেট টু রিয়ালাইজ অ্যাবাউট সাই ইন টার্মস অফ সাম ফিজিক্যাল মিনিং অর ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাহলে আমরা জানি যে সাই স্টার সাই ইন্ডিকেটস দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। এটা ইন্টারপ্রিটেশন হুইচ ওয়াজ প্রোভাইডেড বাই ম্যাক্স বন্ড, but initially even Arvind Schrödinger did not like that idea, but still it is a logical valid idea। তো কথা হচ্ছে psi star psi যদি probability density হয়, তাহলে psi তো বললাম যে না হয় wave function that describes the system, তো what about psi star, the complex conjugate of psi, সেটাকে জাস্ট একটু বোঝার চেষ্টা করছি। psi সাইটা তো বেসিক্যালি ভেক্টর, সেটাকে আমি একটা মানে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আমি জাস্ট একটা কমপ্লেক্স আর্গান প্লেনে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা অ্যারো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এই যে বাঁদিকের ছবিটা দেখানো হচ্ছে, এখানে সাই স্টারটা কি হবে, এই সাইটাকে যদি আমি ফ্লিপ করি, এটার সঙ্গে জাস্ট একটা অ্যানালজিক্যালি মানে বাই অ্যানালজি বোঝানোর চেষ্টা করা যেতে পারে এরকম ভাবে যে ইফ আই কনসিডার দি মোশন অফ এ পার্টিকেল ইন এ সার্কুলার ওয়ে অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, তাহলে the direction of velocity of the circular motion will always remain perpendicular to the length of the particle from the rotation axis। তার কারণ যদি এটা পারপেন্ডিকুলার না হয় ভেলোসিটিটা, অর্থাৎ যদি ভেলোসিটিটা একটু tilted in বা tilted out হয়, তাহলে in the course of the motion the particle will gradually close in or move away from the axis of rotation। এই ঘটনা ঘটলে কিন্তু সিস্টেমটার স্টেবিলিটি এক্সপ্লেন হচ্ছে না। অর্থাৎ সাই থেকে যখন আমি সাই স্টার জেনারেট করব, তখন সাইটাকে যে আমি ফ্লিপ করছি, করতে গিয়ে অ্যারোটা যদি বড় বা ছোট হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এই ফ্লিপিং অফ সাই মানে এটা মাথায় রাখা দরকার যে অ্যাম্প্লিটিউড ডাজ নট চেঞ্জ, অ্যাম্প্লিটিউড অফ দ্য ওয়েভ ডাজ নট চেঞ্জ, হোয়াট চেঞ্জেস ইজ দ্য ফেজ অফ দ্য ওয়েভ। ব্যাপারটা ইম্পর্টেন্ট এই কারণে যে সে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ইনিশিয়াল টাইম t0 তে সাইটা জানি, ইন ওয়ান ডিমেনশন আমি ইনিশিয়াল টাইম t0 তে সাইটাকে জানতে পেরেছি, তাহলে সাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড t0। তো যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি সাই স্টার সাই ওভার অল স্পেস, তাহলে এই জিনিসটা মানে শুড বি ইকুয়াল টু 1 বিকজ অফ দ্য নর্মালাইজেশন কন্ডিশন। এই অবস্থায় যদি আমি ভাবি যে আফটার সাম টাইম হোয়াট হ্যাপেন্স টু সাই, অর্থাৎ টাইমের সাথে সাথে সাই যে ইভলভ করলো, সেই কিছুটা টাইম ইভলভ করার পর সাইয়ের কি অবস্থা হবে, সাই এক্স টি, হোয়ার টি ইজ সাম টাইম আফটার t0, তাহলে এইখানে যদি সাইয়ের অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে যেত তাহলে খুব গন্ডগোলের ব্যাপার হতো যে নর্মালাইজেশনের কন্ডিশনটাও কিন্তু বিভিন্ন টাইমে চেঞ্জ হয়ে যেত। কিন্তু এইটা হবে না, কারণ এটা ম্যাটার ওয়েভ, অর্থাৎ আমরা যেরকম জানি যে
it is the characteristic wave associated with the matter. এবং এইখানেই কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনের আরো একটা অ্যামেজিং প্রপার্টি রয়েছে যে ইট প্রিজার্ভস নর্মালাইজেশন উইথ টাইম। ব্যাপারটা যেন কিছুটা এরকম যে দ্য ইকুয়েশন ইজ কেপেবল অফ টেকিং কেয়ার অফ দি নর্মালাইজেশন কন্ডিশন। মানে নর্মালাইজেশন ম্যাথমেটিক্যালি মে নট বি অ্যান ইম্পর্টেন্ট থিং অলওয়েজ, it may be described as a sensible thing to do, কিন্তু the condition of normalization টা তো ইম্পর্টেন্ট। কাজেই সাই এর যদি ইভলিউশন হয় তাহলে তার নর্মালাইজেশনটা কিভাবে প্রিজার্ভড হচ্ছে সেটাও জানাটা ইম্পর্টেন্ট। এবং এই প্রসঙ্গত উল্লেখ্য যেটা এটাই যে সাই এর যখন আমি সাইটাকে ফ্লিপ করছি, সাই স্টারের পৌঁছচ্ছি, তখন সাইয়ের অ্যাম্পলিটিউড চেঞ্জ হচ্ছে না, যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে সাইয়ের ফেজ চেঞ্জ হচ্ছে। অবভিয়াসলি মানে এগুলোর বেশি ডিটেলসে আমি যাইনি, তার কারণ এই প্রসঙ্গে একটা গোটা সেশন এই সিরিজ অফ লেকচারে অলরেডি ডেডিকেটেড। সো ফাইনালি এটা বলা যেতে পারে এই যে রিচার্ড ফাইনম্যানের যে স্টেটমেন্টটা বা উক্তিটা আমি লিখেছি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই উক্তি যে কারণে আজকের এই পিসিটিএফ এর এরকম মানে পিসিটিএফ এর মতো প্ল্যাটফর্মে আমি বলার সাহস জুগিয়েছি অন দ্য বেসিস অফ দিস স্টেটমেন্ট। সো থ্যাংক ইউ। Thank you, Bijan. হ্যাঁ, Thank you for your excellent deliberation. So now the platform is open for questions and answers. Thank you very much.